কোনো হাসপাতালে একজন ডাক্তারের এমবিবিএস পাস করার পরে তার 20,000 টাকা বেতন, কিন্তু আপনি যদি লক্ষ্য করে দেখেন আমাদের বেশিরভাগ ড্রাইভারদেরও বেতন এখন 20,000 টাকার বেশি। 18 কোটি 20 কোটি মানুষ, কেন আমাদের সব জায়গায় লোকের অভাব? কেন কোনো জায়গাতেই লোক নাই? প্রত্যেক নাগরিক একজন ফ্যামিলি ফিজিশিয়ানের সাথে লিঙ্ক করা থাকবেন এবং ওর মাধ্যমে কিন্তু নাগরিক তার প্রাথমিক স্বাস্থ্যসেবাটা ওখানে পেয়ে যাবেন। বাংলাদেশের মানুষ কেউ কাউকে বিশ্বাস করে না। একই রোগী একই কারণে অসংখ্য ডাক্তারকে দেখা। আমরা প্রস্তাবনা দিয়েছি যে প্রত্যেকজন রোগীকে একজন চিকিৎসক কমপক্ষে 10 মিনিট সময় দিবেন। আজকের যে বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ, যে পেশেন্ট সেফটির এই আলোচনাটা কিন্তু অনেক দিনের পুরনো। যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু এটা শুরু করে 2019 সালে এবং WHO মানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে জেনারেল অ্যাসেম্বলি তার 72.6 মানে 72তম অধিবেশনে 6 নম্বর প্রস্তাব ছিল এটা। তো সেই হিসাবে কিন্তু এটা শুরু হয়, কিন্তু প্রথম শুরুটা হয় কিন্তু হ্যান্ড হাইজিন দিয়ে। যে হ্যান্ড হাইজিনের আলোচনাটা কেন ছিল, এখনও কিন্তু এটা গুরুত্বপূর্ণ যে হ্যান্ড হাইজিন দিয়ে যদি মানুষ যদি তার হাত ধোয় তাহলে ইনফেকশন রেট কমে আসে। যত বেশি ধোবে, সারা পৃথিবী দেখবেন, যারা আপনারা বিদেশে গেছেন হাসপাতালগুলোতে দেখবেন চারপাশে হ্যান্ড হাইজিন করা স্যানিটাইজার লাগানো থাকে, দেয়ালের মধ্যে লাগানো থাকে, সব জায়গায় লাগানো থাকে। বাংলাদেশের টোটাল চিকিৎসক সংখ্যা কত? অ্যাক্টিভ সার্ভিস কতজন দেন? 80 বা 90 হাজার চিকিৎসক আছেন। 18 কোটি মানুষের জন্য বা 20 কোটি মানুষের জন্য তা কি পর্যাপ্ত? না। দেখা গেছে যে হিসাব করে যতটা প্রেসক্রিপশন জেনারেট হয়, হিসাব করে দেখা গেছে প্রত্যেকজন ডাক্তার যদি তাদের ভাগ করে মাত্র 20 সেকেন্ড করে একজন রোগী পান। একজন রোগীর জন্য 20 সেকেন্ড বরাদ্দ থাকে। কি করে ঢাকা মেডিকেল কলেজের মতো আউটডোরের জায়গাতে 200 রোগী একজন চিকিৎসক দেখবেন? এ তো বাস্তব না আসলে। কিন্তু কাঠামোগতভাবে এই আলোচনাগুলো কিন্তু আমরা দীর্ঘদিন থেকে করে আসছি, কিন্তু কোনো পরিবর্তন কিন্তু ঘটেনি আসলে। তাহলে ঢাকা মেডিকেল কলেজে অতিরিক্ত কোনো চিকিৎসকও দেওয়া হচ্ছে না, বা বলা হচ্ছে আউটডোরে রুগীরা ভিড় করছেন। আমরা যখন ছোট ছিলাম, যে আমি যদি বলি চট্টগ্রাম মেডিকেল কলেজের কথা, আমি একসময় হাসপাতালে ভর্তিও ছিলাম। সে সময়ে আমাদের সেবিকারা আমাদেরকে যেরকম সেবা দিতেন, আমার কাছে মনে হয় ওই সময়ের গল্পটা আমার কাছে মনে অনেক ভালো ছিল। আমি আসলে এখন সেটা দিতে পারি না। নাম্বার অফ পেশেন্ট, ওভারঅল সিচুয়েশন কোনোটাই আসলে অনুকূলে নাই। অনুকূলে না থাকার কারণে সামগ্রিক বিষয়গুলা এই পর্যায়ে চলে আসছে। আমরা প্রস্তাবনা দিয়েছি যে প্রত্যেকজন রোগীকে একজন চিকিৎসক কমপক্ষে 10 মিনিট সময় দিবেন। কিন্তু এটাও কি বাস্তব? এটা কি বাংলাদেশ ইমপ্লিমেন্ট করতে পারবে? কিন্তু আমাদের কথা ছিল যে আজকে না পারি, আমরা মিড টার্ম প্ল্যানেও 5 বছরের পরে এটা করব। ঢাকা মেডিকেল কলেজের কথা যদি একটা উদাহরণ হিসেবে দেখি, সেখানে বেশিরভাগ রোগী যে ভিড় করেন তাদের আসলে ঢাকা মেডিকেল কলেজ পর্যন্ত আসার প্রয়োজন নাই। এটা তাদের উপজেলাতে দেখা সম্ভব, এটা তাদের রিজনাল, আমি যদি বলি উত্তরা রোগী হলে কুয়েত মৈত্রীতে দেখা সম্ভব। এই রোগীটা ঢাকা মেডিকেল কলেজে আসা কিন্তু প্রয়োজন নাই, কিন্তু উনি কিন্তু ঢাকা মেডিকেল কলেজেও আসেন এবং একই রোগী একই কারণে অসংখ্য ডাক্তারকে দেখান। এই যে মাল্টিপল জায়গাতে দেখাচ্ছেন, কারণ ডাক্তারদের উপর তাদের বিশ্বাস নাই। এমন অবস্থা হচ্ছে যে বিশ্বাসের জায়গাটা আসলে বাংলাদেশের মানুষ যে কাউকে বিশ্বাস করে দ্বিতীয় কাউকে বিশ্বাস করে, এটা আমি মনে করি না। বাংলাদেশের মানুষ কেউ কাউকে বিশ্বাস করে না। এই ধরনের প্রবণতা কিন্তু পৃথিবীর অন্য দেশগুলোতে নাই, কিন্তু এদেশ এরকম ছিল না আসলে। আমরা যদি আমাদের ছোটবেলার কথা চিন্তা করে দেখি, তখন কিন্তু আমরা এরকম ছিলাম না। ওভার দি টাইম আমরা কিন্তু পরিবর্তিত হয়ে গেছি। ওখানে আমাদের প্রস্তাবনা আছে যে প্রাইমারি হেলথ কেয়ারগুলা একদম প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান দেখবেন, যেটা আমরা ইউকেতে বা পৃথিবীর সব দেশে কিন্তু এরকম, যে প্রত্যেক নাগরিকের একজন করে ফ্যামিলি ফিজিশিয়ান থাকবেন। প্রত্যেক নাগরিক একজন ফ্যামিলি ফিজিশিয়ানের সাথে লিঙ্ক করা থাকবেন এবং ওর মাধ্যমে কিন্তু নাগরিক তার প্রাথমিক স্বাস্থ্যসেবাটা ওখানে পেয়ে যাবেন। এটাই নিয়ম। কিন্তু আমাদের দেশে কিন্তু সেটা নাই। কিন্তু তাতে হচ্ছে কি, এই সব মানুষ কোথায় যাবে সে জানে না। কিন্তু আমরা বলেছি যে ইউনিয়ন পর্যায়ে কমপক্ষে 2 জন ডাক্তার দিতে হবে। শহরের অবস্থা সবচেয়ে করুণ, কারণ শহরে একজন রোগী জানেই না সে কই যাবে, কোথায় যাবে বলতেই পারে না সে। এবং আমরা বলছি যে ওয়ার্ডে ওয়ার্ডে কিন্তু এরকম প্রাইমারি ফিজিশিয়ান দিতে হবে। সেটা সরকার ব্যবস্থা করুক, এনজিওর মাধ্যমে আসুক বা বেসরকারি মাধ্যমে আসুক আরবান হেলথে। কিন্তু তাহলে আমরা কিন্তু এই যে সরাসরি একটি রোগী
মানে স্কয়ার হাসপাতালে চলে যাচ্ছে, সরাসরি একটা রোগী অন্য জায়গায় চলে যাচ্ছে, এগুলোকে বন্ধ করার জন্য এটা। তাহলে যেটা হবে কি, তাহলে আপনার একটা সিস্টেমের মধ্যে একটা বিশাল অঙ্কর রোগী কিন্তু আননেসেসারি ইয়ের মধ্যে পড়ে যাবে না, সেখানে গিয়ে হয়তো তার আননেসেসারি ইনভেস্টিগেশন হচ্ছে অথবা সে আননেসেসারি কোনো হসপিটালে চলে যাচ্ছে। পুরো পরিস্থিতিটা কীরকম, সবাই বার্ন আউট, সবাই আমরা বার্ন আউট। আমি আমার কাজে বার্ন আউট, কারণ আমি আসলে কাজ করে শেষ করতে পারি না, আমার ডাক্তাররা কাজ করে শেষ করতে পারে না, আমার সিস্টাররা কাজ করতে শেষ করতে পারে না, কারণ আমার যতজন সিস্টার দরকার তা নাই, যতজন ডাক্তার তা নেই। আমি যদি ডিজি ড্রাগকে জিজ্ঞেস করি, ডিজি ড্রাগ বলবে যে আমার এখানে তো লোকই নেই। তো সামগ্রিক প্রেক্ষাপটে আমরা 18 কোটি 20 কোটি মানুষ, কেন আমাদের সব জায়গায় লোকের অভাব, কেন কোনো জায়গাতেই লোক নাই? প্রক্রিয়াগতভাবে রাষ্ট্র জিনিসগুলোকে কেন জানি আমরা সব কিছুর মধ্যে বাধা পড়ে থাকি, যাকে আমরা যেখানেই দায়িত্ব দিই সেখানে তার বাইরে আর এগোতে পারি না আমরা। আমার যেমন এরকম হয়েছে, যেহেতু আমি বিশ্ববিদ্যালয় থেকে চাকরি হারিয়েছি, বিশ্ববিদ্যালয়ে আবার কোর্টের রায়ে ফিরেছি, যার কারণে অন্যান্য অনেক জায়গাতে কাজ করি, সেই জন্য আমার কিন্তু কোনো কিছুর প্রতি দায়বদ্ধতা আর নাই। আমি মনে করি যে আমি স্বাধীনভাবে কথা বলবো। বিশ্ববিদ্যালয় সৃষ্টির উদ্দেশ্য হলো স্বাধীনভাবে মত প্রকাশ করা, মুক্ত বুদ্ধির চর্চা করা, তাহলে পৃথিবী আগায়। আজকে সারা পৃথিবীতে যত মডেল দেখেন, যত চিন্তা দেখেন, আমেরিকান প্রফেসরদের সব আইডিয়া। এই যে আমাদের হেলথ কেয়ার বাংলাদেশেও যদি কোনো মডেল দেখবেন, এটা আমেরিকার কোনো ইউনিভার্সিটির কোনো প্রফেসরের চিন্তা, সেটা আমরা ইমপ্লিমেন্ট করছি। ইভেন ইকোনমিক্সে দেখেন, সব কিছুর মধ্যে কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ডের লোকজনের এরকম মুক্ত চিন্তা করছে বলেই কিন্তু আজকে পৃথিবীতে এই আবিষ্কারগুলো হচ্ছে এবং গুলো হচ্ছে। তো স্বাস্থ্যখাত সংস্কার কমিশন কিন্তু এইটুকু আগাতে পারছে। আসলে আমি যে মানসিক, যে রোগীদেরকে যে মানসিক স্বাস্থ্যর বিষয়টা রোগীরা চিন্তা করছে, ডাক্তারদেরকে মানসিক স্বাস্থ্য ঠিক আছে, এটি তো আমার কাছে বিরাট প্রশ্ন। আমার কাছে মনে হয় তাদের মানসিক স্বাস্থ্য ঠিক নেই, এটা আলোচনা হওয়া দরকার। কোনো কোনো হাসপাতালে একজন ডাক্তারের MBBS পাস করার পরে তার 20,000 টাকা বেতন, কিন্তু আপনি যদি লক্ষ্য করে দেখেন আমাদের বেশিরভাগ ড্রাইভারদেরও বেতন এখন 20,000 টাকার বেশি। দ্যাটস দ্য রিয়েলিটি। একটা মানুষ 5 বছর 6 বছর পড়াশোনা করার পরে, সারা জীবন ক্লাসের ফার্স্ট সেকেন্ড বয় হওয়ার পরে তার যখন 20,000 টাকা বেতন হয়, তাহলে কিভাবে হবে? কিভাবে তার কাছ থেকে আপনি প্রত্যাশা করবেন যে অনেক বেশি উন্নত মানের সেবা সে দিতে পারবে? এটা তো বাস্তব না। সবাই মিলে যদি আমরা কাজ করি, বাংলাদেশ হয়তো একটা কাঙ্ক্ষিত জায়গাতে যেতে পারবে, এবং আমরা বিশ্বাস করি যে তখন রোগীরাও অনেক বেশি সন্তুষ্ট হবে। সবাই মিলে একসাথে কাজ করলে আমি মনে করি ইউনাইটেড ভয়েস ছাড়া আমাদের কোনো উপায় নেই। আমরা ফার্মা, ডক্টর এবং পেশেন্ট সবাই মিলে যদি কাজ করি, তাহলে কেবলমাত্র বাংলাদেশে আমরা এই বিদেশে যে রোগী যাওয়া সেটা ঠেকাতে পারবো। আমি জানি না গভর্নমেন্ট কেন দেশে ইনভেস্ট করে না। আমরা দেখি যে ইয়েতে তো ইনভেস্ট করতেছে, আপনি গার্মেন্টসে ইনভেস্ট করছে না, হিউজ ইনভেস্ট করতেছে বাংলাদেশ গভর্নমেন্ট। আমার $6 বিলিয়ন চলে যাচ্ছে, আমি এখানে ইনভেস্ট করতেছি না। আমি এখানে কেন রোবোটিক সার্জারি চালু করতে পারি না? কেন আমি কেন রোবোটিক রেডিওথেরাপি চালু করতে পারি না? আমি কেন অন্যান্য জিনিস নিয়ে আসতে? এই ইনভেস্টমেন্টের দেশের জন্যই তো দরকার। আমি কেন প্রোটন থেরাপি আনতে পারি না? ও যেমন ক্যান্সারের ট্রিটমেন্টের কথা বলছিল, কেন আমার মডার্ন ট্রিটমেন্ট ফ্যাসিলিটিগুলো কেন এই দেশে অ্যাভেলেবেল হবে না? আমার রেডিওথেরাপি মেশিন দরকার 200, আছে মাত্র 30টা। ইউনিভার্সিটিতে আমার 3টা বাংকারের মধ্যে একটা বাংকারে রেডিওথেরাপি মেশিন আছে, 2টো খালি। আমার 4 মাসের ওয়েটিং টাইম। কি করে একজন রোগী, একটা ক্যান্সারের রোগী 4 মাস অপেক্ষা করবে? এই উত্তর কে দিবে? প্রতিদিন আমি তদবিরে অস্থির। আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয়কে বলেছিলাম যে আপনি আমার কাছে রোগী রেফার করছেন, কিন্তু আমার এখানে তো দেওয়ার সুযোগ নেই, আমি আপনাকে সিরিয়াল ভেঙে আরেকজনকে দিতে হবে, তার মানে আরেকজন মানুষের অধিকারটা বঞ্চিত হবে, আপনি আমাকে মেশিন দিন। তখন বলছে না, তুমি তাহলে লিখে পাঠাও। তো পাঠালাম, কিন্তু সারা বাংলাদেশে আমার কিন্তু 200 মেশিন দরকার। এই না করলে আপনি কীভাবে ডাক্তারদের দোষারোপ করবেন? রোগীগুলো তো যাবেই বাইরে, কোথায় যাবে? চিকিৎসা তো নিতে হবে, কারণ ও বাংলাদেশে নিয়েছে, কিন্তু আরেকজনকে তো নিতে পারবে না। তো সবাই তো পারবে না। অনেকের মেন্টাল স্ট্রেংথ অনেক বেশি থাকে, সাহস থাকে, পারে, কিন্তু ম্যাক্সিমাম মানুষ পারবে না। কারণ মানুষ কিন্তু ক্যান্সারের মতো রোগ হলে মানসিকভাবে ভেঙে যায়, চুরমার হয়ে যায়, তাদের মন মানসিকতা এমন একটা পর্যায়ে চলে যায় যারা ফিল করবে না। কারণ বাংলাদেশে এখন প্রত্যেকটা বৃহত্তর ফ্যামিলি কেউ না কেউ ক্যান্সারে ভুগতেছে। খুঁজে দেখেন আশেপাশে, সবাই কেউ না কেউ ক্যান্সার রোগী আছে। এই বাস্তবতায় আমরা যদি সবাই মিলে একসাথে কাজ না করি, কিছু করতে পারবো না। তো আমাকে সুযোগ দেওয়ার জন্য কালবেলাকে, বিশেষ করে বিকনকে অনেক ধন্যবাদ। এবং ভবিষ্যতে কালবেলাকে অবশ্য আমিও খুব পছন্দ করি, ও কালবেলার খুব প্রশংসা করছে। আমার কালবেলা খুবই ভালো লাগে। আমি কালবেলা স্টুডিওতে আর 2-1টা প্রোগ্রাম আগেও করেছি। আমি মনে করি কালবেলা শুড কাম ফরওয়ার্ড, অ্যান্ড এই বিষয়গুলোতে আরও বেশি লিড নিলে আমরা খুশি হব।